শুরু করছি রূপকথা। লিখনিতে নিশাত ত্রিনা। পর্ব সংখ্যা 17। বেশ, আমি তবে সময় স্রোত হওয়ার দায়িত্ব নিলাম। কবি শান্তস্বরে বলে, দায়িত্ব? আমাদের পথ চলার গল্পটা না হয় দায়িত্ব দিয়েই শুরু হোক। বেশ, তবে তাই হোক। মলিন হেসে বলে মৃন্ময়ী। কবির ঘড়ির দিকে তাকায়। এবার ওঠা যাক, আমার একটু কাজ আছে। তোমারও তো ক্লাস। মৃন্ময়ী উঠে দাঁড়ায়। কবির তাকে আগে যেতে ইশারা করে। দুজন পাশাপাশি নয়, পেছনে পেছনে ক্যাফে থেকে বের হয়। বাইরে এসে কবির একটি রিকশা ডেকে দেয়। ক্যাম্পাসে যাবে তো, সাবধানে যেও। মৃন্ময়ী চুপচাপ রিকশায় ওঠে। রিকশা চলতে শুরু করলে কবির তাকিয়ে থাকে দূরে চলতে থাকা রিকশার দিকে। তারপর নিচু স্বরে, যেন নিজেকেই শোনায়, বলে, মৃন্ময়ী, আমাদের গল্পটা দায়িত্ব দিয়ে শুরু হলেও শেষ পাতাটা লেখা হবে ভালোবাসা দিয়ে। অ্যান্ড ইট মাই প্রমিস। রিকশার সিটে বসে মৃন্ময়ী কিছুক্ষণ অনুভূতি শূন্য হয়ে থাকে। কাল তার জীবনের সবচেয়ে বড় দিনগুলোর একটি। তবু বুকের ভেতর না আনন্দ, না ভয়, না উত্তেজনা, কেবল এক অদ্ভুত শূন্যতা। রিকশা কিছু দূর এগোতেই হঠাৎ সে বলে ওঠে, চাচা, আমাকে এখানেই নামিয়ে দিন। রিকশাওয়ালা বিস্মিত হয়ে রিকশা থামায়। এখানেই নামবা মা? জি চাচা। ভাড়া কবির মিটিয়ে দিয়েছে আগে। মৃন্ময়ী রিকশা থেকে নামতে রিকশা চলে যায়। আর মৃন্ময়ী একা সামনে এগোয় ধীরে নিঃশব্দে। হাঁটতে হাঁটতে সে ঢুকে পড়ে পাশের ছোট্ট পার্কটায়। একটা বেঞ্চে বসে দূরে আকাশের দিকে তাকায়। মনে হয় নিজের জীবনের পাতাগুলো একে একে উল্টে যাচ্ছে, যেখানে প্রতিটা পৃষ্ঠায় অপূর্ণতায় ভরা। তার ভাগ্য কি ভালোবাসা ছিল না? উষ্ণের ভালোবাসা সে পেল না। আর যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে তার কাছে সে কেবলই এক দায়িত্ব। তার অপরাধটা কোথায় সে নিজেও জানে না। তবুও মন চায় তার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, সুখে থাকুক। মৃন্ময়ী আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, আজ থেকে আমার ভাগ্যের সবটুকু সুখ, আনন্দ, খুশি নিঃস্বার্থভাবে উৎসর্গ করলাম। বিনিময়ে উপরওয়ালা আমার সব সুখ যেন আপনার ভাগ্যে লিখে দেন উষান ভাই। আপনার ভালোবাসার মানুষটা যেন আপনার হয়। ভালোবাসার এই সংগ্রামে আপনি জয়ী হন, আপনার রূপকথাকে নিজের করে পেয়ে। কথাগুলো শেষ হতে না হতে চোখের কোণা অশ্রু ভেসে নেমে আসে, এক ফোঁটা নয়, অবিরাম ধারায়। বেঞ্চে বসে থাকা এক নীরব মেয়ে তখন কেবল কাঁদে, নিজের না পাওয়া ভালোবাসার জন্য। ইস, একতরফা ভালোবাসাগুলো কেন এত যন্ত্রণাদায়ক? কেন যে মানুষকে এমন করে নিঃশেষে নিঃশেষে কাঁদায়? বেলা অনেকটা গড়িয়ে গেছে, তবু সূর্য মামার দেখা মেলা ভার। কয়েকদিন ধরে ঢাকাকে ঘিরে ধরেছে কনকনে ঠান্ডা। কুয়াশার শীতল বাতাসে শহরটা যেন আরো গভীর হয়ে উঠেছে। ক্লাস শেষ করে গায়ের শালটা ভালো করে জ্বলিয়ে ভবন থেকে বের হয় রূপকথা আর শিমু ঠান্ডায় হাত দুটো ঘষতে ঘষতে বলে ওঠে, ওরের উপরে ঢাকাতেই যদি এত শীত পড়ে, তাহলে গ্রামে কি তুষারে পড়েছে নাকি রে? রূপকথা হেসে জবাব দেয়, সেটা গ্রামে গেলেই দেখতে পাবি। তা ঠিকই, কাল থেকে তো শীতের ছুটি পড়ে যাচ্ছে, এবার বাড়িতে যেতে পারবো। কিছু শান্তি। শিমুর চোখে মুখে খুশির ঝিলিক। কতদিন গ্রামের মাটির ঘ্রাণ পায় না। মন তো চাইছে আজই চলে যেতে। রূপকথা ধীরে বলে, সে আর ইচ্ছা কই, সে আর হচ্ছে কই। কাল শিশির ভাইজানের এক্সাম শেষ হবে, তাই তো আমাদের পরশু যেতে হবে। রূপকথার দীর্ঘশ্বাস। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় মৃন্ময়ী। মুখে হালকা এক চেনা হাসি নিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলে, ছুটিতে বাড়ি যাওয়ার কথা হচ্ছে বুঝি? জি আপু, আজ থেকে ভার্সিটির ছুটি পড়লো, ভাবছিলাম পরশু গ্রামে যাব। রূপকথা বিনত সুরে বলে, তাহলে তো কাল ফ্রি আছো? যাক, ভালোই হয়েছে। মৃন্ময়ীর কণ্ঠে অদ্ভুত এক অস্থিরতা। সীমা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কেন আপু, কাল কিছু আছে? আছে তো। মৃন্ময়ী মৃদুস্বরে হেসে বলে, আমার জীবনের বড় একটা দিন। ব্যাগ থেকে একটা কার্ড বের করে সে রূপকথার হাতে দেয়। কার্ডটা হাতে নিয়ে রূপকথা থমকে যায়। এই যে বিয়ের কার্ড। মৃন্ময়ী ধীরে স্বরে বলে, কাল ঘরোয়াভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি চাই কাল তোমরা দুজনেই আমার বিয়েতে থাকো। রূপকথার শিমু দুজনেই বিস্ময় একে অপরের দিকে তাকায়। রূপকথা মুখ খুলে বলে, হঠাৎ করে বিয়ে? আমাদের জীবনে সবকিছুই হঠাৎ করেই হয়। মৃন্ময়ীর গলায় একরাশ উদাসীনতা, যার কোনো কিছুই আসলে আমাদের হাতে থাকে না। তারপর হালকা হেসে যোগ করে, কাল সকাল সকাল কিন্তু আমাদের বাসায় আসবে, আমি অপেক্ষায় থাকবো। হঠাৎ রূপকথার মুখে আলতো করে
হাত রেখে সে বলে, আমার কোণে সাজানোর দায়িত্ব কিন্তু তোমার উপর। এই কথাটুকু বলে মৃন্ময়ী চলে যায়। রূপকথা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চলে যাওয়া সে পিঠের দিকে তাকিয়ে। মৃন্ময়ীর হাসির আড়ালে সে স্পষ্ট দেখতে পেয়েছে চাপা কষ্টের ছায়া। পাশে দাঁড়িয়ে থেকে সীমা অবাক স্বরে ফিসফিস করে, মৃন্ময়ী আপুর বিয়ে এভাবে হুট করে, তাও আবার কবির ভাইয়ের সাথে। রূপকথা নিঃশব্দে কথাটা শেষ করে দেয়। পরের দিন মৃন্ময়ীর বিয়ের দিন। ঘরোয়া আয়োজন, পরিচিত আর আপনজনের মধ্যে সবকিছু। তবু মৃন্ময়ীদের বাড়িটা যেন আজ আলাদা করে প্রাণ ফিরে পেয়েছে। ভেতরে বাইরে এক ধরনের রমরমা ভাব। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার গন্ধ, হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ড্রয়িং রুম জুড়ে। তাদের হাসির শব্দ পরিবেশটা আরো জীবন্ত হয়ে উঠছে। মনোয়ার সাহেব এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে সবকিছু তদারকি করছেন, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। ভেতরের ঘরটায় মৃন্ময়ী বসে আছে আয়নার সামনে। আজ তাকে সাজানো হচ্ছে বিয়ের জন্য। রূপকথা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে তাকে, অদ্ভুত যত্নে, নিঃশব্দ ভালোবাসায়। মৃন্ময়ীর পরনে অফ হোয়াইট বেনারসি শাড়ি, নরম আলোয় যার আঁচলটা আরো কোমল লাগছে। রূপকথা চুলগুলো গুছিয়ে খোপা করে, তার ভেতরে গুজে দেয় সাদা গোলাপ। নাকে ডায়মন্ডের নাকফুল ঝলমল করছে, হাতে গলায় কানে খুবই হালকা সোনার গয়না, মুখে সামান্য মেকআপ, চোখে চিকন করে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক। সব মিলিয়ে একেবারে সাদামাটা, অথচ অসম্ভব সুন্দর। পাশে দাঁড়িয়ে থেকে শিমু মুগ্ধ হয়ে বলে ওঠে, ইস, কি মিষ্টি লাগছে তোমাকে আপু, চোখে ফেরানো যাচ্ছে না। মৃন্ময়ী আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ধীরে বলে, আমাকে সাজানোর মানুষটা সুন্দর বলেই তা সাজানোও সুন্দর, তাই আমাকে সুন্দর লাগছে। রূপকথা শাড়ির কুচি ঠিক করতে করতে হেসে বলে, তুমি মানুষটাই সুন্দর, তাই তোমাকে সুন্দর লাগছে, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। মৃন্ময়ী নিঃশব্দে বিড়বিড় করে বলে ওঠে, সুন্দর হয়ে লাভ কি যদি ভালোবাসার মানুষটাকে না পাওয়া যায়? তুমি কি কিছু বললে মৃন্ময়ী আপু? রূপকথা প্রশ্ন করে। মৃন্ময়ী মাথা নাড়িয়ে বলে, না, কিছু না। ঠিক তখনই দৌড়ে আসে মৃন্ময়ীর মামাতো বোন, উচ্ছ্বাসে বলে ওঠে, মিনু আপু, বর চলে এসেছে, বর এসেছে। এই কয়েকটা শব্দ মৃন্ময়ীর ভেতরে অদ্ভুত এক অনুভূতির ঢেউ তোলে। বুকের ভেতর কোথাও যেন বেদনাদায়ক এক যন্ত্রণা চেপে বসে। তবু তার মুখে কোনো ভাব নেই, অনুভূতি শূন্য। শুধু গলাটা হঠাৎ হঠাৎ করে শুকিয়ে আসে। মামাতো বোন আর শিমু বাইরে চলে যায়, ঘরে থেকে যায় শুধু রূপকথা আর মৃন্ময়ী। মৃন্ময়ী আস্তে করে বলে, রূপকথা, আমাকে এক গ্লাস পানি দেবে? রূপকথা দ্রুত পানি এনে দেয়। গ্লাসটা হাতে নিয়ে কয়েক চুমুক খায় মৃন্ময়ী। রূপকথা তার দিকে তাকিয়ে আলতো স্বরে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে না মৃন্ময়ী আপু? মৃন্ময়ী একটু চমকে ওঠে, তারপর জোর করে হেসে বলে, কষ্ট হবে কেন? আজ তো আমার বিয়ে, আজ তো আমার খুশির দিন। রূপকথা দ্বিধাভরা সুরে বলে, আমার উপর তোমার খুব রাগ হয়? খুব রাগ হয় না আপু? রাগ? রাগ কেন হবে পাগল? মৃন্ময়ী বলে, এই যে আমার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেলে না। মৃন্ময়ী শান্ত গলায় উত্তর দেয়, সে কি কখনো আমার ছিল? ছিল না। তাহলে তোমার উপর অকারণে রাগ করবো কেন? রূপকথা চোখ ভিজে আসে। তবু আমার মনে হয় আমার জন্য তোমার এত কষ্ট, নিজেকে খুব অপরাধী লাগে। আমি না থাকলে হয়তো। রূপকথার কথা শেষ না হতে দেয় না মৃন্ময়ী। তুমি না থাকলেও সে আমার হতো না রূপকথা। ভালোবাসা জোর করে হয় না, তাই নিজেকে কখনো অপরাধী ভাববে না। আমার সাথে যা হচ্ছে সেটা আমার ভাগ্য, আর আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। রূপকথা কাপা গলায় বলে, নিজের সৌভাগ্য কাউকে দান করা যায় না। তবু আমি দোয়া করব, উপরওয়ালা যেন আমার ভাগ্যের সব সুখ তোমার ঝুলিতে এনে দেয় মৃন্ময়ী আপু। তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেন, যেন একদিন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারো, দেখো রূপকথা, আমি আজ পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণ। সেই দিন এই পৃথিবীতে আমি সব থেকে বেশি খুশি হব। রূপকথার কথা শুনে মৃন্ময়ী আর নিজেকে সামলাতে পারে না। সে রূপকথাকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখের কোণে জমে ওঠে ফোঁটা ফোঁটা অশ্রুরাশি। ড্রয়িং রুমটা ধীরে ধীরে ভরে উঠছে। কবির তার বাবা সহ বন্ধুদের নিয়ে মৃন্ময়ীদের বাড়িতে এসে পৌঁছেছে। সদরের ভেতরে নিয়ে বসানো হয় সবাইকে। নরম আলোয় সাজানো ঘর, পরিপাটি সোফা সেট, টেবিল জুড়ে সাজানো হরেক রকম নাস্তা। অথচ এত আয়োজনের মাঝেও কবিরের মুখে কোনো উচ্ছ্বাস নেই। সে চুপচাপ বসে আছে,
কবিরের পাশে বসে উষান খানিকক্ষণ চুপ থেকে সে নিচু গলায় বলে ওঠে, যা করতে যাচ্ছিস ভেবেচিন্তে করছিস তো? কবির বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, এই নিয়ে কতবার একই প্রশ্ন করবি তুই? বললাম তো আমি সব ভেবেই করছি। উষান আর কিছু বলে না, শুধু একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। এই বাড়িতে আসার পর থেকে তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। শিমুকে দেখেছে, তার মানে রূপকথাও নিশ্চয়ই এখানে আছে। তবু চারদিকে তাকিয়েও তাকে দেখতে না পেয়ে উষান দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই কাজী সাহেব কণ্ঠে গম্ভীর্য এনে বলেন, মেয়েকে নিয়ে আসুন। মনোয়ার সাহেব পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, যাও মিনু, মিনুমাকে নিয়ে এসো। কিছুক্ষণ পরে কয়েকজন মেয়ের সাথে মৃন্ময়ীকে ধরে নিয়ে আসা হয় ড্রয়িং রুমে। তার পাশে হেঁটে আসছে রূপকথা। লাল শাড়িতে রূপকথাকে অসম্ভব সুন্দর লাগছে। উষানের দৃষ্টি সেদিকেই আটকে যায়। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় কোথায় আছে, কি হচ্ছে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সে। মৃন্ময়ীকে নিয়ে এসে অপর পাশের সোফায় বসানো হয়। সে মাথা নিচু করে জড়বস্তুর মতো বসে থাকে, না কোনো আবেগ না কোনো প্রকাশ। কবির আর চোখে একবার তাকাই তার সামনে বসে থাকা সেই রমণীর দিকে, যে আর কিছুক্ষণ পর তার অর্ধাঙ্গিনী হতে চলেছে। পবিত্র বন্ধনে আবদ্ধ হবে দুজন। মৃন্ময়ীকে বসিয়ে রূপকথা সরে আসতে চাইলে হঠাৎ মৃন্ময়ী তার হাত শক্ত করে ধরে ফেলে। নিচু স্বরে বলে, তুমি আমার পাশে থাকো প্লিজ। রূপকথা নিরুপায় হয়ে আর কোথাও যায় না, চুপচাপ তার পাশেই দাঁড়িয়ে থাকে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। সবার আগে কবিরকে কবুল বলতে বলা হয়। কবির একবার চোখ তুলে তাকায় মৃন্ময়ের দিকে, যে এখনো অনুভূতিহীন ভাবে বসে আছে। তারপর দৃঢ় কণ্ঠে 3বার কবুল বলে। কবিরের কবুল শব্দ কানে যেতেই মৃন্ময় হালকা কেঁপে ওঠে। সে রূপকথার হাত আরো শক্ত করে ধরে। এবার কাজী সাহেব মৃন্ময়কে কবুল বলতে বলেন। মৃন্ময় থমকে যায়, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। কান্না গলায় দলা পাকিয়ে আসে, বুকের ভেতর যেন শ্বাস নিতে কষ্ট হয়। সে একবার চোখ তুলে শুভ্র পাঞ্জাবিতে সাজ্জিত তার ভালোবাসার মানুষটাকে শেষবারের মতো ভালোবাসার চোখে দেখে নেয়। কিন্তু মুহূর্তে তার চোখে পড়ে সেই মানুষটা তাকিয়ে আছে অন্যদিকে, তার ভালোবাসার মানুষটার দিকে। সেই দৃশ্য দেখে মৃন্ময় ঠোঁটে তার ছিল একটা হাসি ভেসে ওঠে। উষানের দিক থেকে চোখ সরিয়ে সে তাকায় কবিরের দিকে। কবির তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই মৃন্ময় চোখ নামিয়ে নেয়। কাজী সাহেব আবারও বলেন, কবুল বলুন। মৃন্ময় গম্ভীর নিঃশ্বাস নেয়, নিজের ভাঙা মনটাকে একবার শক্ত করে বেঁধে নিয়ে বলে ফেলে, কবুল। শেষবার কবুল বলার সময় তার চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, নীরবে, কারো অজান্তে। চারদিক থেকে একসাথে ধ্বনিত হয় আলহামদুলিল্লাহ। সরিচার হলুদ গালিচায় মোড়া গ্রামের আয়ো ধরে ছুটে চলছে এক দুরন্ত কন্যা। চারপাশে যতদূর চোখ যায় দুলছে সরিষা ফুল, বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে পাখির ডানার মতো। উড়ে যাচ্ছে এলোমেলো কেশগুচ্ছ, আর সেই চুলের ফাঁক গলে মুখে লেগে আছে প্রাণখোলা এক হাসি। যেন বহুদিন পর সে আবার নিজেকে খুঁজে পেয়েছে গ্রামের নীল আকাশের নিচে। আবার নিজেকে খুঁজে পেয়েছে গ্রামের নীল আকাশের নিচে। দূরের তালগাছ আর বাঁশবনের ফাঁকে ফাঁকে রোদের ঝিলিক পড়ে তার চোখে মুখে। হাসির শব্দ মিলে যাচ্ছে পাখির ডাক আর মাঠের নীরবতায়। তার পায়ের নিচে আয়নার মাটিটা নরম, কাদা মাখা, তবুও সে থামছে না। কারণ এই দৌড়ের ভেতর লুকিয়ে আছে মুক্তির স্বাদ, ভুলে থাকার আনন্দ। তার পেছনে ছুটে আসছে তারই বয়সী আরেক মেয়ে। শ্বাসটা খানিক ভারী হয়ে এসেছে, তবুও সে দম নেই না। হাসি আর বিরক্তির মিশেলে সে সামনে ডেকে চলেছে, রূপু, এই রূপু, থাম এবার। ডাক্তার সরিষার ক্ষেতে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে এক চঞ্চল কিশোরীর নাম, রূপু। একবার পেছনে ফিরে তাকিয়ে চোখে চোখ রেখে হাসে। সে হাসিতে আছে দুষ্টুমি, আছে ভালোবাসা, আছে গ্রামের সহজ সরল আনন্দ। এই হাসি, এই দৌড়, এই হলুদ মাঠ, সব মিলিয়ে যেন গ্রামটা নিচে এক মুহূর্তের জন্য বেঁচে ওঠে, শহরের সব ক্লান্তি আর কোলাহলকে বহু দূরে রেখে। রূপকথা আবারও ছুটতে শুরু করে, দুই হাত দুই দিকে মেলে দিয়ে বাতাসে বুকে টেনে নিতে নিতে সে হেসে ওঠে, আমাকে আজ থামাস না শিমু। আজ আমি মুক্ত পাখি, যে এতদিন পর তার নীড় পাইছে। এই গ্রাম আমার নীড়, আমার পরিচয়, আমার সবটা। তার কণ্ঠে ছিল আবেগের কম্পন, চোখে ছিল দীর্ঘদিন জমে থাকা ভালোবাসার জলছবি। শিমু আর কিছু বলে না, শুধু নরম করে হাসে। গ্রামের নির্মল বাতাস নিজের গায়ে মেখে নেয়, বুক ভরে নিঃশ্বাস নেয়, যেন শহরের সব ক্লান্তি এক নিমিষে ঝরে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা দেখে কয়েকজন বৃদ্ধ কাঁধে ভার বুলিয়ে খেজুরের রস নিয়ে যাচ্ছে। রূপকথা দৌড় থামিয়ে দেয়,
সামনে গিয়ে দাঁড়ায়, চোখে মুখে চেনা উচ্ছ্বাস। আব্দুল চাচা, কাদের চাচা, কেমন আছো গো তোমরা? রূপকথাকে দেখে আব্দুল চাচার চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। একগাল হেসে বলেন, ও মা, রূপুমা, শিমুমা, তোরা নাকি? কবে আইসুস গ্রামে? কতদিন পর তোকে দেখলাম রে। শিমু হেসে উত্তর দেয়, এই তো চাচা, মাত্র আইসি। ব্যাগপত্র সব গাড়িতে তুইলা দিয়া গেরাম দেখতে বাইর হইছি। তোমাকে এই দুপুরে সামলাইতে পারি না। রূপকথা শিশু সুলভ অভিমানে হেসে বলে, বারে, কতদিন বাদে আমি গ্রামে আইলাম, সবার লাগে দেখা করবো না? কাদের চাচা কাঁধের ভারটা সামলে নিয়ে মৃদু গলায় বললেন, খুব ভালো করছিস মা, তোদের ছাড়া গ্রামটাই প্রাণ আসছিল না, আজ এই গ্রাম আবার তার প্রাণ খুঁজে পাইছে। রূপকথা মিষ্টি করে হাসে, কপালে নেমে আসা চুলগুলো সরিয়ে নিয়ে কৌতূহল গলায় জিজ্ঞাসা করে, চাচা, ভারী কইরা রস লইয়া কই যাইতাছ নাকি? আব্দুল চাচা হাসতে হাসতে বলেন, হ মা, লইয়া যাইতাছিলাম। তোরা শহরে গিয়া রসগুড় খাইস না, তাই ভাবলাম। রূপকথা মুখ ভেঙিয়ে বলে, শহরে এসব পাওয়া যায় নাকি? সবকিছু ভেজাল ভরা, স্বাদ নেই। কাদের চাচা সঙ্গে সঙ্গে কাঁধ থেকে ভার নামিয়ে রাখলেন, বললেন, তাহলে তোরা এখানেই একটু রস খাইয়া ল, আর বাড়ি গিয়া গুড় বানাইয়া তোর চাচিরে দিয়া তোদের বাড়িতে পাঠাই দিমো। রূপকথার চোখে মুখে উচ্ছ্বাস ঝরে পড়ে, শিশুর মতো হাততালি দিয়ে বলে ওঠে, দাও দাও। গ্যারামে ঢুইকাই মনটা রসগুড় করতেছিল, খাইয়া প্রাণটা জুড়াই যাক। আব্দুল চাচা হেসে দুটি গ্লাসে টইটুম্বুর করে তাজা খেজুরের রস ঢেলে তাদের দিকে এগিয়ে দেন। রূপকথার শিমু প্রাণ ভরে রস খায়। মিষ্টির স্বাদ গলায় নামতেই যেন শৈশব স্মৃতি আর ভালোবাসা একসাথে বুকের ভিতর নেমে আসে। কিছুক্ষণ পর আব্দুল আর কাদের চাচা বিদায় নেয়। তাদের চলে যাওয়ার পথে রূপকথার শিমু দাঁড়িয়ে থাকে, গ্রামের চেনা মানুষ, চেনা গন্ধ, চেনা ভালোবাসার দিকে। তারপর তারা একে একে গ্রামের সবার সাথে দেখা করতে থাকে। কারো উঠানে দাঁড়িয়ে গল্প, কারো চোখে জল, কারো মুখে আশীর্বাদ। আর রূপকথার মনে হতে থাকে, এই গ্রামে তার শিকড়, এই মানুষগুলোই তার পৃথিবী। এখানে ফিরলে সে আবার হয়ে ওঠে সম্পূর্ণ। ছেলেদের হলের সামনে খোলা জায়গাটা আগুন জ্বালানো হয়েছে, শীতের তীব্রতা থেকে বাঁচার একান্ত প্রচেষ্টা। আগুনকে ঘিরে গোল হয়ে বসে আছে কয়েকজন। লেলিহান শিখার আলোয় মুখগুলো কখনো উজ্জ্বল, কখনো ছায়াময়। আড্ডা চলছে সবার, হাসি ঠাট্টা তামাশা সব মিলিয়ে জমজমাট পরিবেশ। উষান, কবির, নিবিড়, হৃদয় আর সামিল সবাই এক সেখানে। তবে সবার কণ্ঠে প্রাণ থাকলেও উষান যেন একটু আলাদা। সে চুপচাপ বসে আছে, আগুনের দিকে তাকিয়ে, যেন শিখার ভেতরে লুকিয়ে আছে তার চিন্তাগুলো। হঠাৎ কবির তাকিয়ে বলে ওঠে, তুই বাড়ি যাবি কবে? উষান এতক্ষণ জ্বলন্ত আগুনের দিকে তাকিয়েছিল। কবিরের কথায় দৃষ্টি ফিরিয়ে শান্ত স্বরে বলে, কাল একটা চাকরির পরীক্ষা আছে, ওইটা দিয়েই পরশু গ্রামে যাব। ও আচ্ছা। কবির আর কিছু বলে না। উষান ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ বাড়ির কথা জিজ্ঞাসা করলি কেন? কবির হালকা হেসে বলে, তোর সঙ্গে আমরাও তোর গ্রামে যাব, তাই জানছিলাম কবে যাচ্ছিস। আমরা আবার চন্দ্রপুর গ্রামে যাব? হৃদয়ের কণ্ঠে স্পষ্ট বিস্ময়। কবির শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। উষান বিরক্তির সুরে বলে ওঠে, আমার গ্রামে কি মধু আছে যে বারবার যেতে হবে তোদের? কবির কিছু বলার আগেই নিবিড় হেসে ওঠে, দোস্ত, এবার অন্তত বলিস না রূপের রানীর জন্য যাবি। কারণ তুই ম্যারিড, আর তোর এসব কথা পুরো পরকীয়া শামিল। শালা, আঙ্কেল আঙ্কেল যেতে বলেছে আমাদের। বলে কবির পাশে পানির বোতলটা নিবিড়ের দিকে ছুড়ে দেয়। উষান ভ্রু কুঁচকে তাকায়। আব্বু কেন যেতে বলেছে তোদের? সেটা আঙ্কেলই ভালো জানেন। উনি শুধু বলেছেন আমরা যেন তোর সঙ্গে গ্রামে যাই। হৃদয় দাঁত বের করে হেসে বলে, তোর দেবদাস হওয়ার খবর আঙ্কেল বুঝি জেনে গেছে, তাই এবার ধরে বেঁধে বিয়ে দেবে, এই জন্যই আমাদের সাথে নিতে চায়। পরক্ষণে উষান পায়ের জুতোটা খুলে হৃদয়ের দিকে ছুঁড়ে মারে। চারপাশে হেসে ওঠে সবাই। আগুনের পাশে বসে থাকা কবিরও হাসতে হাসতে চায়ের কাপ তুলে এক চুমুক দেয়। তারপর আগুনের জ্বলন্ত কুণ্ডলীর দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলে, চন্দ্রপুর গ্রামে তোর জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে উষান, জাস্ট ওয়েট ফর ইট। আগুনের শিখা হঠাৎ দপ করে জ্বলে ওঠে, ঠিক যেন অজানা ভবিষ্যতের ইঙ্গিত। চেয়ারম্যান বাড়ির পরিবেশ আজ যেন উৎসবের আগাম বার্তা নিয়ে এসেছে। রান্নাঘরে ছিল পিঠা, পুলির ধুম, ভাপা ওঠা চুলা, গরম তেলের শব্দ আর মিষ্টি ঘ্রাণে ভেসে উঠেছে পুরো বাড়ি। অনেকদিন পর তাদের আদরের রূপকথা বাড়ি এসেছে, এই খবরেই যেন ঘরে ঘরে আনন্দের জোয়ার।
সকালে রূপকথা আসবে শুনে একে একে হাজির হয়েছে অরূপ, তুষার, নয়ন, আনিস সবাই। শিশির আজ রাতে আসবে, তার পরীক্ষা শেষ হয়েছে আজই। রূপকথার শিমু কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে গ্রামে চলে এসেছে। সবাইকে চমকে দিতেই এই আগমন। তবে চমকের সঙ্গে সঙ্গে গোপনীয়ও জুটেছে। বড় গিন্নির কাছ থেকে ভালোই কথা শুনেছে রূপকথা। ঢাকা থেকে একা একা চলে এসেছে, কাউকে কিছু না জানিয়ে। ড্রয়িং রুমে সোফার উপর পা তুলে বসে রূপকথা ফু দিতে দিতে পুলি পিঠা খাচ্ছে। তার দুই পাশে বসে আছে বাবা, আশরাফ তালুকদার আর দুই চাচা। আশরাফ তালুকদার যত্ন করে পিঠা ঠান্ডা করে মেয়ের হাতে তুলে দিচ্ছেন, যেন গরম না লাগে। বড় গিন্নি টেবিলে পিঠার থালা রেখে বিরক্ত গলায় বলেন, আদিক্ষে দেখে বাঁচি না আর। মাইয়া না কইয়া চলে আইছে, আর তোমরা দুটা কথা না কইয়া উল্টা মাইয়ারে মাথায় তুলতাছ। আজিজ তালুকদার হালকা হেসে বললেন, থাক না ভাবি, আর কইও না। রূপমা তো আমাকে খুশির লাগেই আইছে। আতিক তালুকদারও সায় দেন, হ ভাবি, কতদিন পর আইলো, ওরে আর কিছু কইও না। রূপকথা মিটি মিটি হাসে। বড় গিন্নি নাখোশ গলায় বলে, তাহলে আর কি, আরো মাথায় তুলে রাখো মাইয়ারে, আদর 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 করো। আমার কি? আশরাফ তালুকদার একটু বিরক্ত হয়ে বললেন, বড় গিন্নি, আর বইকো না আমার আম্মারে। কতদিন পর আইছে আমার আম্মা, আর তুমি সকাল থেকে বইকাই যাইতাছো, এবার থামো। বড় গিন্নির চোখে তখন অভিমান জমে ওঠে। আমি তো শত্রু তোমাগো, তোমার মাইয়ারে তো আমি দেখতে পারি না, একা একা আইছি এতদিন থেকা। যদি কোনো বিপদ হইতো, আমার মন তো তোমরা বুঝবা না। অরূপ চোখের ইশারায় রূপকথাকে কিছু বোঝাতে সে দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরে। আর হইব না মা, সত্যি কইতাছি, এরপর থেকে ভাইজানগোর সাথেই আসমু। ছাড় আমারে, যা খুশি কর। বড় গিন্নি মুখ ফিরিয়ে বললেন। রূপকথা মায়ের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, তোমার কথা খুব মনে পড়তেছিল মা, কতদিন তোমার শরীর থেকে মা আমার গন্ধ পাই নাই, তাই আর থাকতে পারলাম না। মাতৃত্ব মনটা হু হু করে ওঠে। বড় গিন্নির গলাও নরম হয়, তবু শক্ত করে বলেন, হইছে হইছে, ছাড় এবার, কাম আছে আমার, ছাড়মো না। রূপকথা আরো জড়িয়ে ধরে, কতদিন পর তোমারে পাইছি। চারপাশে হালকা হাসি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই আশরাফ তালুকদার গম্ভীর স্বরে বলেন, বড় গিন্নি, তুমি এখানেই থাকো, আর মেজো গিন্নি আর ছোট গিন্নিটা ডাইকা পাঠাও। আমার তোমাকে লগে কিছু কথা আছে। ঘরটা হঠাৎ হঠাৎ স্থির হয়ে যায়। মেজো গিন্নি আর ছোট গিন্নি এসে বলেন, বসেন। আশরাফ তালুকদার দৃঢ় কণ্ঠে বলেন, তোমরা সবাই জানো আমাগো বাড়িতে বিয়ে লাগতে চলেছে। তালুকদার বংশের একমাত্র মেয়ের বিয়ে। গোটা গ্রাম জানবে এই বিয়ের কথা। অরূপের দিকে তাকিয়ে বলেন, কাল লোক নিয়া গোটা গ্রাম জানাই দিবা। চেয়ারম্যান বাড়ির একমাত্র মেয়ে রূপকথা তালুকদারের বিয়েতে গোটা গ্রাম নিমন্ত্রিত। বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্রামের কোনো বাড়িতে উনুন জ্বলবে না, সবাই চেয়ারম্যান বাড়িতেই খাইব। জি আব্বা, আমি সবটা দেখে নেব। অরূপ সম্মতিসূচক মাথা নাড়ে। আনিসকে নির্দেশ দেন, গ্রামের শুরু থেকে শেষ অবধি ফুল আর আলো দিয়ে সাজাইবা, কোথাও যেন আলোর কমতি না থাকে। আশেপাশের 10টা গ্রাম মনে রাখবে চেয়ারম্যান বাড়ির মেয়ের বিয়ের কথা। তুষার আর নয়নের দিকে তাকিয়ে বলেন, কোথাও যেন কমতি না পড়ে। তোমাকে মনের মতো কইরা তোমাকে বোনের বিয়ের আয়োজন করবা। মনে রাখবো চেয়ারম্যান বাড়ির মেয়ের বিয়ে। তারপর বড় গিন্নির দিকে তাকিয়ে বলেন, বিয়ের আয়োজন শুরু করে দাও। বরের বাড়ির লগে আমার কথা হইয়া গেছে। সবশেষে আরাফাত তালুকদার মেয়ের কাছে এগিয়ে এসে নরম স্বরে জিজ্ঞাসা করেন, এই বিয়েতে আপনার কোনো আপত্তি আছে আম্মা? রূপকথা লাজুক হেসে মাথা নিচু করে বলে, আপনারও খুশিতেই আমি খুশি আব্বা, আমার কোনো আপত্তি নাই। এই কথাটুকু বলে সে লজ্জায় দৌড়ে উপরে ঘরে চলে যায়। ড্রয়িং রুমে রয়ে যায় উৎসবের প্রতিশ্রুতি আর আসন্ন এক নতুন অধ্যায়ের নিঃশব্দ ঘোষণা। মৃন্ময় পড়ার টেবিলে বসে মন দিয়ে পড়ছে। আর কয়দিন পরে তার সেমিস্টার ফাইনাল। তাই চারপাশে সবকিছু ভুলে সে আপাতত বইয়ের পাতার ভেতর নিজেকে গুটিয়ে নিয়েছে। ঘরটা নিঃশব্দ, তবে ঘড়ির টিকটিক আর পাতার উল্টানো শব্দ। হঠাৎ সেই নীরবতা ভেঙে শব্দ করে বেজে ওঠে তার ফোন। মৃন্ময় বিরক্ত ভঙ্গিতে তাকায়, তারপরে চোখ আটকে যায় স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটাই। কবির নামটা দেখা মাত্র বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে ওঠে। অদ্ভুত এক অনুভূতি হৃদয়ের গভীরে ঢেউ তোলে, যেটার কোনো নাম সে নিজেও জানে না। ফোনটা বেজেই যায়, কিন্তু সে ধরতে পারে না। কিছুক্ষণ পর
কল কেটে যায়। মৃন্ময় নিঃশ্বাস ছাড়তে না ছাড়তে আবার ফোন বেজে ওঠে। এবার আর এড়িয়ে যেতে পারে না। ধীরে ফোনটা তুলে কানে ধরে। আসসালামু আলাইকুম। গলা এতটাই নিচু যে নিজেকেই যেন শোনাতে চায়। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে আসে কবিরের কণ্ঠ, তারপর নীরবতা। দুই পাশেই মৃন্ময়ী কোনো কথা খুঁজে পায় না। বুকের ভেতর জমে থাকা অজানা শব্দগুলো গলায় এসে আটকে যায়। নীরবতা কোনো কথা খুঁজে পায় না। বুকের ভেতর জমে থাকা অজানা শব্দগুলো গলায় এসে আটকে যায়। নীরবতা ভাঙে কবিরই। কি করছিলে? পড়ছিলাম একটু। মৃন্ময়ীর কণ্ঠে হালকা জড়তা। ও, তাহলে তো ডিস্টার্ব করলাম। না, তেমন কিছু না। কোনো দরকার ছিল? কেন, দরকার ছাড়া বুঝি ফোন করা যায় মানা? না, মানে কথাটা শেষ করার মতো শব্দ খুঁজে পায় না সে। ওপাশ থেকে কবিরের হাসির শব্দ ভেসে আসে। মৃন্ময়ের গাল দুটো অজান্তে গরম হয়ে ওঠে। জাস্ট কিডিং। হাসি থামিয়ে কবির আবার বলে, পশু ফ্রি আছো? জি। পশু ফ্রি আছো কিনা একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? চন্দ্রপুর গ্রাম। এই নামটা শুনে মৃন্ময়ের ভ্রু হালকা কুঁচকে যায়। চন্দ্রপুর? উষান ভাইয়ার রূপকথার গ্রাম, সেখানে যাবে তারা? হঠাৎ চন্দ্রপুরে কেন? সে দ্বিধাগ্রস্ত স্বরে বলে, ওটা তো রূপকথাদের গ্রাম। একটা বিশেষ কারণে যাওয়া, সেটা গেলে নিজেই জানতে পারবা। একটু থেমে কবি যোগ করে, আমি তোমার বাসায় কথা বলে নিয়েছি, এখন শুধু তোমার সম্মতির পালা। তুমি কি যাবে আমার সাথে? শেষ প্রশ্নটার মধ্যে শুধু প্রশ্ন নয়, কোথাও যেন নিঃশব্দ এক অনুরোধ লুকিয়ে আছে। মৃন্ময় আর ভাবতে পারে না। মাথার ভেতর সব যুক্তি দ্বিধা এক মুহূর্তে থেমে যায়। নরম স্বরে বলে, জি, আমি যাব আপনার সাথে। ওপাশে কবির ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ঠোঁট কামড়ে হেসে বলে, বেশ, পরশু রাতে রেডি থেকো। আমি এসে নিয়ে যাব তোমাকে। এখন রাখছি, ভালো থেকো। গুড নাইট। কল কেটে যায়। মৃন্ময় ফোনটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। সে বুঝতে পারে না কেন কবির তাকে চন্দ্রপুর গ্রামে নিয়ে যেতে চায়। শুধু জানো, অজানা এক অনুভূতি ধীরে ধীরে তার বুকের ভেতর বাসা বাঁধছে। অন্যদিকে কবির ফোন রেখে পেছনে ঘুরতে দেখে নিবিড় তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কবির ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেন। বলবি তো মৃন্ময়কে আমাদের সাথে কেন নিচ্ছিস? বারে, আমি আমার বউকে নেব না? কবিরের কথায় নিবিড় থতমত খেয়ে যায়। হৃদয় মজা করে বলে ওঠে, বাই এনি চান্স তুই কি ঘোরার সাথে সাথে হানিমুনটাও সেরে ফেলতে চাচ্ছিস নাকি? কথাটা মন্দ বলিস নাই। কবির দাঁত বের করে হেসে বলে, ট্রাই করে দেখাই যায়। গুড আইডিয়া দোস্ত। হৃদয়ের গাল টিপে দিয়ে গুনগুন করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কবির। পেছন থেকে হৃদয় বিড়বিড় করে বলে, শালা বিয়ে করে একদম নির্লজ্জ হয়ে গেছে। খোলা বারান্দায় থাকা লোহার সিঁড়িতে বসে আছে রূপকথা। পৌষের হিমেল বাতাস নিঃশব্দে এসে তার শরীর ছুঁয়ে যায়। চুলগুলো বাতাসের তালে উড়তে থাকে, তবু তার গায়ে ঠান্ডা নিরাবরণের কোনো আচ্ছাদন নেই। হয়তো এই শীতটুকুও সে ইচ্ছা করে অনুভব করতে চায়। আকাশ জুড়ে ঝুলে থাকা মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে সে ধীরে চোখ বন্ধ করে। চাঁদের নীরব আলোয় ভিজে গিয়ে তার ঠোঁট থেকে বেরিয়ে আসে চাপা স্বাগতোক্তি। আপনার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে শহরের নবাবপুত্র, যা আপনার সব ধারণার সীমা ছাপিয়ে যাবে। ভালোবাসা ঠিক কতটা বিষাক্ত হতে পারে এবার আপনি নিজে অনুভব করবেন ভালোবাসার মানুষ ধীরে ধীরে দূরে সরে যাওয়ার কষ্ট কতটা তীব্র, কতটা তীক্ষ্ণ, কতটা যন্ত্রণাদায়ক। এটাই আপনার অন্তিম পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি পরিণতি সবটাই আপনার নিজের হাতেই রচিত হবে। চাঁদ নিশ্চুপ থাকে, পৌষের হাওয়া আরো ঠান্ডা হয়ে আসে, আর রূপকথার চোখের পাতা আড়ালে জমে ওঠে এক আসন্ন ঝড়ের অদৃশ্য প্রতিশ্রুতি। চন্দ্রপুর গ্রামের স্টেশনে আজ শীতের সকালটা যেন আলাদা রঙে রাঙানো। পৌষের হিমেল কুয়াশা পুরো স্টেশনটাকে ঢেকে রেখেছে নরম চাদরের মতো। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের কোলাহল। কেউ চাদর গায়ে গুটি গুটি, কেউ হাতে হাতে চায়ের কাপ, কেউ বা গামছা কাঁধে দিয়ে ব্যস্ত পায়ে এদিক ওদিক ছুটছে। চা স্টলে কেটলিতে ফুটতে থাকা চায়ের ভাব আর ভাজা পিঠার মিষ্টি গন্ধ মিলেমিশে গ্রামের স্টেশনকে ভরিয়ে তুলছে প্রাণে। দূরে কোথাও মুরগির ডাক, কোথাও মুড়ি চানাচুরের হাট, সব মিলিয়ে শীতের সকালে স্টেশনটা জমজমাট। হঠাৎ কুয়াশা ভেদ করে ভেসে আসে ট্রেনের তীক্ষ্ণ হুইসেল।
কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে স্টেশনে এসে থামে মহানন্দন এক্সপ্রেস। লোহার চাকার শব্দে প্ল্যাটফর্ম যেন আরো জেগে ওঠে। বগির দরজা দিয়ে নেমে দাঁড়ায় উষান। পরনে সাদা শার্টের উপর কালো লেদার জ্যাকেট, নিচে ধূসর কার্গোর প্যান্ট। স্টেশনের মাটিতে পা দিয়েই সে গভীরভাবে নিঃশ্বাস টেনে নেয়। গ্রামের মাটি, শীত আর খড়ের মিষ্টি গন্ধ নাসারন্ধ্র ভরে যায়। চারপাশে চোখ বুলিয়ে নেয় সে। এই গ্রামটাই একদিন ছিল তার অবহেলার জায়গা, যেখান থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল। অথচ আজ হঠাৎ করেই গ্রামটা তার কাছে ভীষণ আপন লাগে। বুকের ভেতর কোথাও নরম একটা অনুভূতি জমে ওঠে। তার পেছন পেছন নেমে আসে হৃদয় নিবিড় বৃদ্ধি, মিলি, কবির আর মৃন্ময়ী। মৃন্ময়ী গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে ধরে, চারপাশে তাকায়। এই প্রথম সে গ্রামে এসেছে। কুয়াশা ঢাকায় এই সকাল, অচেনা অথচ মায়াময় পরিবেশ তার চোখে বিস্ময় জায়গা। হৃদয় আড়মোড়া ভেঙে বলে, আবারও চলে আসলাম চন্দ্রপুর গ্রামে। এবার শীতটা মনে হয় জমে যাবে। নিবিড় হেসে বলে, যা বলেছিস, এবারকার শীত পিঠা পুলিতেই জমে যাবে। উষান কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে সামনে এগিয়ে যায়। তার পেছনে বাকিরাও। স্টেশন থেকে বের হতেই তারা দেখে একটি গাড়ি অপেক্ষা করছে। উষান বুঝে যায় বাবাই পাঠিয়েছে। গাড়ির ড্রাইভার এগিয়ে এলে উষান সালাম দিয়ে হেসে বলে, কেমন আছো রহমান চাচা? পান খাওয়া মুখে রহমান চাচা হাসলেন। এই ভাবজান, আল্লাহ রাখছে ভালোই। আপনার হকলে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ চাচা। উষান মজা করে যোগ করে বলে, এবার আপনাদের মাস্টার মশাইয়ের কি এমন হলো যে ভ্যান না পাঠিয়ে গাড়ি পাঠালো? রহমান চাচা গলার মাফলারটা ঠিক করতে করতে বলেন, ভ্যান গেলে বহুত ঠান্ডা লাগবো, কুয়াশায় ভিজা চাইবেন, তাই মাস্টার মশাই গাড়ি পাঠাইছে। হৃদয় হেসে বলে ওঠে, ভালোই হয়েছে। আগের বার তো আমাদের উষান কাদামাটি দিয়ে গোসল করে আইছিল। এই ঠান্ডায় আবার এমন হইলে বাঁচাই যাইতো না। সবাই হেসে ওঠে। উষানের মনে পড়ে যায় গ্রামের আসার আগে স্মৃতিগুলো। তবে সেই অজানা মেয়েটার পরিচয় আজও অন্ধকারেই রয়ে যায়। মৃন্ময়ী পাশে থাকা বিথিকে জিজ্ঞাসা করে, সেবার কি হয়েছিল আপু? বিথি হেসে বলে দেয় প্রথম গ্রামে আসার গল্প। অজানা এক মেয়ের উষানের গায়ে কাদা ছুঁড়ে মারার কথা। সব শুনে মৃন্ময়ী অবাক হয়ে বলে, মেয়েটা কে ছিল, তোমরা জানো না? বিথি মাথা নাড়ে। কবির ঠোঁট কামড়ে হেসে বলে, জানবে কিভাবে, সর্ষের মধ্যে তো ভূত ছিল। মানে? সবাই একসাথে বলে ওঠে। কবির গাড়ির দিকে ইশারা করে বলে, অত মানে জেনে কাজ নেই, চল উঠ। নিবিড় মুখ ভেঙে বলে, এমন ভাব করছিস উষান, যেন এটা তোর না, তোর শ্বশুর বাড়ি। কবির মৃন্ময়ের হাত থেকে ব্যাগ নিয়ে গাড়িতে তুলতে তুলতে চোখ মেরে বলে, আমার না হওয়া শ্বশুর বাড়ি এটা? উষান চোখ ছোট করে গাড়ির কাছে এগিয়ে এসে বলে, তুই জীবনে কোনোদিনই শুধরাবি না। জবাবে কবির ঘাড় কাত করে দেয়, আর সেই চেনা বেবি স্মাইল। মৃন্ময় অজান্তে সেই হাসিতে মুগ্ধ হয়ে যায়। দেখে এক শ্যাম পুরুষের হাসির চা তাকে মুগ্ধ করেছে বারবার। কবির এগিয়ে এসে মৃন্ময়কে গাড়িতে উঠতে বলে। এরপর এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। উষান ড্রাইভারের পাশে, বাকিরা পেছনে। গাড়ি চলতে শুরু করে কুয়াশা ঘেরা গ্রামের পথ ধরে। উষান জানালার বাইরে তাকিয়ে থাকে গ্রামের সৌন্দর্য, পরিচিত রাস্তা, আলো ঝলমলে সাজ। মনে পড়ে যায় তার লীলাবলীর সঙ্গে প্রথম দেখা, একসাথে কাটানো মুহূর্তগুলো। কতটা সুন্দর ছিল সেই সময়গুলো। সে ভালোবেসেছিল রূপকথাকে এক গ্রামের মেয়ে রূপেই। আর জানে সে সারা জীবনই ভালোবেসে যাবে। লীলাবলী তার হোক বা না হোক, তাকে ভালো না বাসুক, তবুও তার ভালোবাসা অটুট থাকবে। নিবিড় চারপাশে তাকিয়ে রহমান চাচাকে জিজ্ঞাসা করে, চাচা, গ্রামে কিছু হবে? এভাবে সাজানো কেন? রহমান চাচা গাড়ি চালাতে চালাতে বলেন, আমাকে চেয়ারম্যান বাড়িতে বিয়ে লাগছে, তাই গোটা গ্রাম সাজানো হইতাছে। ও আচ্ছা। নিবিড় ঠোঁট গোল করে। হৃদয় হাসতে হাসতে বলে, ভালো সময়ে আসছি। রূপকথার কোনো ভাইয়ের বিয়ে হইব মনে হয়, একেবারে বিয়ে খাইয়াই চাইতে পারবো। নিবিড় বিরক্ত হয়ে বলে, শালা খাদক, খাওয়া ছাড়া তোর মাথায় আর কিছুই আসে না। হৃদয় দাঁত কেলিয়ে হাসে, সাথে বাকিরাও। উষান মনে মনে ভাবে, বিয়ে হচ্ছে, অথচ শিশির তো কিছু বলেনি। কালকেও তো কথা হয়েছে, সে শুধু জানিয়েছে রূপকথা আর শিমু কাউকে না বলে গ্রামে চলে গেছে। বিয়ে নিয়ে কিছুই বলেনি। শেষ পর্যন্ত আর বেশি ভাবতে চায় না সে।
গাড়ি চলতে থাকে মাস্টার মশাইয়ের বাড়ির দিকে, আর অজানা এক পরিণতির পথে। গাড়ি থামতেই একে একে নেমে দাঁড়ায় সবাই। মৃন্ময়ী নামার পর একটু থমকে দাঁড়িয়ে বাড়ির সামনের দিকে তাকায়। সিমসাম গড়নের বাড়িটা তার চোখে বেশ সুন্দর লাগে। এই বাড়িতে সে আসতে চেয়েছিল উষান ভাইয়ের আপন মানুষ হিসেবে, কিন্তু আজ সে এসেছে অন্য এক পরিচয়ে। ভাবনাটুকু মনে আসতে অজান্তে দীর্ঘশ্বাস পড়ে যায় তার ঠোঁটের কোণে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কয়েকজন লোক তাড়াহুড়া করে বেরিয়ে এসে তাদের ব্যাগপত্র নিতে শুরু করে। লাঠি ঠক ঠক আওয়াজ তুলে এগিয়ে আসেন আলেয়া বানু। তাকে দেখা মাত্র উষান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আবেগে ভেজা কণ্ঠে দাদি বলে ওঠেন, তুমি আইসো দাদু ভাই? উষান হেসে বলে, তোমাদের ছাড়া থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আলিয়া বানু চোখ শুরু করে আদরে ভর্সনায় বলেন, আমার কথা মনে পড়তেছিল, তাই আইসো? তোমাদের ছাড়া আর কার জন্য আসবো আমি? দাদি একটু থেমে হালকা হাসি মিশিয়ে বলেন, আমাকে জন্যই আইসো নাকি অন্য কারো লাগে আইসো? এটা কেবল তুমিই ভালো কইতে পারবা। এরপর উঠোনের বন্ধুরা একে একে সালাম জানায়। সবার সালামের জবাব দিয়ে আলিয়া বানু হঠাৎ মৃন্ময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, এই মাইয়াটা কেডা? আগের বার তো তোমাকে লাগে আহে নাই? দাদির কথায় কবির এগিয়ে এসে মৃন্ময়ের হাত নিজের মুঠোয় নিয়ে বলে, ওর নাম মৃন্ময়ী দাদি, ও আমার বউ। দাদি বিস্ময়ে চোখ বড় করে বলেন, তুই বিয়া করে নিছোস গোছামড়া? কবির লাজুক হাসি হেসে মাথা চুলকায়। মৃন্ময় দাদিকে সালাম দিতে আলিয়া বানু তার থুতনি ধরে আদর করে বলেন, মাশাল্লাহ, ভারী সুন্দর হয়েছে তোমার বউ। তোমাকে দুজনরে খুব ভালো মানাইছে। মৃন্ময় লাজুক হেসে আর চোখে কবিরের দিকে তাকায়। কবিরও তাকায়, দুজনের চোখাচোখি হয়। মুহূর্তটা নিঃশব্দে ভরে ওঠে। ঠিক তখনই নিবিড় মিলির হাত ধরে সামনে এসে বলে, শুধু ওদের ভালো বললে হবে নাকি দাদি? আমাদের দুজনকে কেমন লাগে সেটাও বলেন। মিলি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আলিয়া বানু হেসে নিবিড়ের কান ধরে টেনে বলেন, ওরে স্যামরা, প্রেম পিরিত ছাইড়া আগে বিয়া কইরা নে, তখন ওদের মতো তোদেরও বলবো কেমন লাগে। সবার হাসিতে উঠান মুখর হয়ে ওঠে। নিবিড় কান ছাড়িয়ে কানে হাত বুলাতে বুলাতে বলে, আগে উষানের বিয়া হইব, তারপর আমাদের পালা। নিবিড়ের কথা শুনে উষান তার দিকে চোখ রাঙিয়ে তাকায়। আলিয়া বানু দৃঢ় কণ্ঠে বলেন, তাইলে তুমি তোমার বিয়ের তারিখ ঠিক করে ফেলাও। খুব জলদি আমার দাদু ভাইয়ের বিয়া দিমু আমি। তারপর একটু থেমে বলেন, এবার তোমরা সকলে বাড়ির ভেতর চলো। কতক্ষণ থাইকা খাড়াই আছো? কথা শেষ করে তিনি ভেতরের দিকে যেতে থাকেন। উষান তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় নিবিড়কে আরেকবার চোখ রাঙাতে ভোলে না। মিলি নিবিড়ের পিঠে আলতো করে একটা চাপড় দিয়ে ফিসফিস করে বলে, তোকে উল্টাপাল্টা কথা বলতে কে বলেছে? উষানের একেতেই মন ভালো না। নিবিড় মুখ কুচকে বলে, না বলে কি করব? উষানরে সারা জীবন দেবদাস বানাইয়া রাখবো নাকি? ওকে মুভ অন করাতে হইব? রূপকথার জন্য দেবদাস হয়ে থাকলে চলবে না। এই কথা বলেই সে ভেতরে ঢুকে যায়, তার পেছন পেছন বাকিরাও।